৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ। ভোট যুদ্ধে মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ। কাল সন্ধ্যায় বঙ্গভবনে শপথ। এলএনজি মজুদ কমে আসায় আরও কমল গ্যাস সরবরাহ। রাজধানী সহ বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং, অনেক ফিলিং স্টেশন বন্ধ। এবং কমছে না হাম ডেঙ্গুর ভয়াবহতা। এখন পর্যন্ত হামে ৯২২ শিশুর মৃত্যু। সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। আমন্ত্রণ চ্যানেলের দেশের কথায়, সাথে আছি আমি ইসরাত জাহান দীপা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা। আজ জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। ৩৪৯ ভোটারের মধ্যে বিএনপির ২৪৭ সদস্য থাকায় মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত। গোপন নয়, ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষরের মাধ্যমে ভোট দেবেন এমপিরা। ভোট শেষে সংসদেই ফল ঘোষণা ও গেজেট প্রকাশ করা হবে। আগামীকাল সন্ধ্যা ৭:৩০টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নওয়াজের মৃত্যুতে শেষকৃত্যে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দী সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ সকালে কঠোর নিরাপত্তায় মুন্সিগঞ্জ কারাগার থেকে ঢাকার কলাবাগানে বাসায় আসেন তিনি। সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোল কার্যকর থাকবে। এ সময় স্বামীর মরদেহ দেখা ও দাফনে অংশ নেবেন দীপু মনি। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে তৌফিক নওয়াজকে। মহেশখালীতে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনালে মজুদ শেষ হওয়ায় জাতীয় গ্রিডে আবারও কমেছে গ্যাস সরবরাহ। বুধবার দুপুরের পর টার্মিনাল থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নেমে আসে ২,১৮৫ মিলিয়ন ঘনফুটে। নতুন এলএনজি কার্গো না আসা পর্যন্ত টার্মিনাল সচল হওয়ার সম্ভাবনা নেই। এদিকে গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে বাসাবাড়ির রান্না, শিল্প কারখানার উৎপাদন ও সিএনজি স্টেশনের কার্যক্রম। পর্যাপ্ত গ্যাস না পেয়ে স্টেশনগুলোতেও দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। এছাড়া গ্যাস না থাকায় অনেক ফিলিং স্টেশনে বন্ধ করে রাখা হয়েছে। বুঝা যাইতেছে না যে কি সমস্যার কারণে কি হয়েছে, এটা কবে সমাধান হইব, কি নেন দেন। আর সে যদি গ্যাসের সমস্যা থাকে তাহলে জানাই তো, তাহলে আমরা গাড়ি চালান, সেটা আমরা অন্য কোনো কর্ম করবো, নয়তো অন্য কোনো ব্যবস্থা নিব। কারণ আমরা আশায় রয়েছি এখন বা তখন, আজ বা কাল এটা ঠিক হয়ে যাইব, আমরা গাড়ি চালামু, কিন্তু আমরা এটার কোনো সমাধান পাইতেছি না। আজকে 2 দিন মোটামুটি মনে হয় যেন ঘন্টার ভিতরে গ্যাস পাওয়া যায়, কিন্তু ভাই ভাইয়া 2 ঘন্টার মধ্যে যাইয়া গ্যাস পাই 100 টাকার, গ্যাস পাই 50 টাকার। আমরা সকাল 9টা থেকে সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছি। এখন বেজে গেছে প্রায় 11:30 পৌনে 12টা বাজতে গেল। এখনো আমরা গ্যাসের মানে পাম্পের সামনে যাইতে পারলাম না। এখন আমাদের সামনে প্রায় আরো 50-60টা গাড়ি আছে। আর আদৌ কি আমরা পাবো কিনা গ্যাস, এটা আমরা নিশ্চিত না। এলপির বোতল আগে কিনা 1500 টাকা দেওয়া, অনেক কিনা লাগে 1700 টাকা দেওয়া। মানে এটিরও দাম বাইরে যাইতেছে। আমরা কিভাবে চলার কোনো গতি পাইতেছি না। একদিন গাড়ি চালালে 3 দিন বুঝতে ঘুমাই তেমন লাগে। এরকম অবস্থায় আছি আর আমরা। আমদানি তো মালিকরে দিতে পারতাছি না, অনেক বেড়ানো তো গাড়ি উনি বুগা মালিকে, কিস্তির বেড়ানো তো মানতেছে না। মামি সিং থেকে কিস্তি আনছি গাড়ি, এই বেড়ানো তো আর মানে না। তখন আমরা এই আছি খুব ঝামেলা। দিনের পর দিন লাইনে থাকি, আমরা গ্যাস পাই না। গ্যাস কিভাবে পাইবো, এই বাংলাদেশ সরকারের কাছে আমরা আকুল আবেদন। দর্শক, রাজধানীর বিমানবন্দর এলাকায় ফিলিং স্টেশন থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী শান্ত মাহমুদ। দীপা, গেল কয়েক সপ্তাহ ধরে কিন্তু দেশের বাজারে কিন্তু তীব্র গ্যাস সংকট চলছে, যার ফলে প্রতিটি ফিলিং স্টেশনের সামনেই কিন্তু আমরা দীর্ঘ লাইন দেখতে পেরেছি। সকাল থেকেই কিন্তু আমি উত্তরার বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরেছি। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি বিমানবন্দরের একটি ফিলিং স্টেশনের সামনে। আমার পিছনে যে ফিলিং স্টেশনটি দেখছেন, সেই ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে গ্যাস সংকটের কারণে কিন্তু তাদের যে গ্যাস সরবরাহ, সেই গ্যাস সরবরাহ কিন্তু বন্ধ রয়েছে। পার্শ্ববর্তী যেই ফিলিং স্টেশনটি রয়েছে, সেই
ফিলিং স্টেশনে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে গ্যাস সরবরাহ। আমরা চালকদের সাথে কথা বলেছি, চালকরা আমাদেরকে জানিয়েছে যেখানে আগে 6 থেকে 7 ঘন্টা সময় লাগতো গ্যাস নিতে, এখন কিন্তু সেখানে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু গ্যাস পাচ্ছেন। দীপার একটি বিষয় যদি জানিয়ে রাখি, উত্তরা সহ আব্দুল্লাহপুরের বেশ কয়েকটি ফিলিং স্টেশন আমরা ঘুরেছি। আব্দুল্লাহপুরে মোট 4টি ফিলিং স্টেশন রয়েছে। 4টির মধ্যে কিন্তু গ্যাস সংকটের কারণে 2টি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া বিমানবন্দরের যে চিত্র, বিমানবন্দরে কিন্তু যেই গাড়ির যে লম্বা সারি, সেই লম্বা সারি কিন্তু জসিমউদ্দিন হয়ে রাজলক্ষ্মী পর্যন্ত গিয়ে কিন্তু ঠেকেছে। আমরা চালকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে সরকার যদি দ্রুত গ্যাস সংকটের ব্যবস্থা না গ্রহণ করেন, তাহলে কিন্তু তারা অন্য কোনো বিকল্প ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করবেন। দীপা, এই ছিল আমার কাছে বিমানবন্দর এলাকা থেকে। শান্ত, আপনাকে ধন্যবাদ। নেত্রকোনা থেকে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে সেখানকার সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। দীপা, আপনি জানেন যে নেত্রকোনা প্রায় 1 মাসেরও অধিক সময় ধরে তিতাস গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এরই ধারাবাহিকতায় আজ কিন্তু নেত্রকোনায় গ্যাস সরবরাহ একেবারেই বন্ধ রয়েছে। এদিকে আমি যদি আপনাকে একটু বলে রাখতে চাই, নেত্রকোনায় প্রায় 5,500-এরও অধিক গ্রাহক রয়েছে তিতাস গ্যাসের। এছাড়াও এই গ্রাহকগুলি কিন্তু গ্যাস সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছে। আমি তো যে আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, নেত্রকোনায় যে পল্লী বিদ্যুৎ রয়েছে, পল্লী বিদ্যুতের যে গ্রাহকরা রয়েছে, এদিকে নেত্রকোনা পিডিবির কিছুটা বিদ্যুৎ স্বস্তি ফিরলেও কিন্তু পল্লী বিদ্যুৎ কিন্তু আপনার গ্রাম অঞ্চলে 24 ঘন্টার মধ্যেই প্রায় 18 ঘন্টায় বিদ্যুৎ থাকছে না। এই ছিল নেত্রকোনা থেকে আমার কাছে গ্যাস এবং বিদ্যুতের সর্বশেষ তথ্য। দীপা। ধন্যবাদ জাহাঙ্গীর আলম। দেশে একদিকে হামের সংক্রমণ, অন্যদিকে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী 15ই মার্চ থেকে হামের উপসর্গ ও আক্রান্ত হয়ে মোট 922 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে 99 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 823 জন। একই সময়ে হাম ও উপসর্গে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,63,000। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত 16 লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইতিমধ্যেই 64 জেলাতে ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুন জুলাইয়ের তুলনায় আগস্টে বেড়েছে আক্রান্ত ও হাসপাতালের রোগীর চাপ। 2 রোগের সংক্রমণ ঠেকাতে টিকাদান, মশার প্রজনন স্থল ধ্বংস, পরিচ্ছন্নতা ও দ্রুত চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। দর্শক, সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখান থেকে হাম ও ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন তাপস দে আকাশ। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে যত দিন যাচ্ছে ততই বাড়ছে হাম ও ডেঙ্গুর রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতালে হাম রোগ নিয়ে ভর্তি হয়েছে 62 জন, আর ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 42 জন। চট্টগ্রামে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় 278 জন রোগী। আর হামে চট্টগ্রামে আক্রান্ত হয়েছিল 716 জন। চট্টগ্রামে হামে মৃত্যুবরণ করেছে 15 জন। অপরদিকে সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমানে 173 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরে চট্টগ্রামে 297 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছিল, আর সুস্থ হয়ে বার এসেছিল 1334 জন। ডেঙ্গুতে চট্টগ্রামে মৃত্যুবরণ করেছে 3 জন। এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছে বাড়ির পাশে যে বৃষ্টিতে যে পানি জমে থাকে সেই পানিগুলি পরিষ্কার রাখার এবং বাড়ির আঙিনা পরিষ্কার রাখার, এছাড়া ঘুমানোর সময় মশারি ব্যবহার করা। অপরদিকে এই হামের যে রোগীগুলি রয়েছে এবং হামের কোনো উপসর্গ যদি দেখা দেয়, সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেবার জন্য। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। দীপা। ধন্যবাদ আকাশ আপনাকে। দেশের সব সমুদ্রগামী উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিন চালিত নৌযানের তথ্য সংগ্রহে আজ থেকে শুরু হয়েছে দেশব্যাপী নৌযান শুমারি।
প্রথমবারের মতো নৌ পরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস যৌথভাবে এ শুমারি পরিচালনা করেছে। 20 থেকে 29 আগস্ট পর্যন্ত চলবে তথ্য সংগ্রহ। এতে নৌযানের সংখ্যা, ধরন, মালিকানা ও নিবন্ধন সহ প্রয়োজনীয় তথ্য নেওয়া হবে। এসব তথ্যের ভিত্তিতে তৈরি হবে সমন্বিত ও হালনাগাদ ডাটাবেজ। সংশ্লিষ্টরা বলছেন, নৌযান ব্যবস্থাপনা ও নিবন্ধন কার্যকর করার পাশাপাশি নৌ নিরাপত্তা জোরদার ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডাটাবেজ। বিদেশি ভ্রমণকারীদের জন্য বাংলাদেশে অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসার আবেদন প্রক্রিয়া এখন অনলাইনে চালু হয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের এসপি কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। নতুন ব্যবস্থায় বাংলাদেশে আসার আগেই অনলাইনে আবেদন করা যাবে। বিমানবন্দরের কিউআর কোড স্ক্যান করেও নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণের সুযোগ থাকছে। পাশাপাশি অনলাইনে অ্যারাইভাল ও ডিপার্চার কার্ডও পূরণ করা যাবে। আগে বিমানবন্দরে পৌঁছে কাউন্টারে আবেদন করতে হতো। নতুন ব্যবস্থায় আগেই তথ্য জমা দেওয়ায় ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত ও সহজ হবে বলে আশা সংশ্লিষ্টদের। দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র শিল্পাঞ্চল আশুলিয়া। দিনরাত এখানে ছুটছে যানবাহন, ঘুরছে কলকারখানার চাকা। কিন্তু উন্নয়নের এই ব্যস্ততার আড়ালেই যেন হারিয়ে যাচ্ছে নির্মল বাতাস আর স্বচ্ছ পানির স্বাভাবিকতা। ধুলোর আস্তরণ, কালো ধোঁয়া আর শিল্প বর্জ্যে বদলে যাচ্ছে এখানকার পরিবেশ। এর সরাসরি প্রভাব পড়ছে জনস্বাস্থ্যে। আশুলিয়া থেকে সহকর্মী মোহাম্মদ জাহিদুল ইসলাম খানের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। আশুলিয়ার ব্যস্ত সড়কগুলোতে যেন ধুলোর মিছিল। যানবাহন ছুটলেই বাতাসে উঠছে ধুলোবালি। তার সঙ্গে ভারী যানবাহন ও বিভিন্ন কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া মিশে তৈরি করছে অস্বস্তিকর পরিবেশ। শুধু বাতাস কিংবা রাস্তাঘাট নয়, আশুলিয়ার খাল, বিল এবং জলাশয়ে পড়েছে দূষণের কালো ছাপ। শিল্পবর্জ্য আর ময়লা আবর্জনায় কালচে হয়ে গেছে পানি, ছড়াচ্ছে দুর্গন্ধ। কমছে জীববৈচিত্র্য, বাড়ছে মানুষের দুর্ভোগ। প্রতিদিন এই দূষিত পরিবেশের মধ্যেই চলাচল করছেন হাজারো মানুষ। মাস্ক কিংবা কাপড় দিয়ে মুখ ঢেকেও মিলছে না পুরোপুরি স্বস্তি। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। রাস্তায় চলাফেরা করতে গেলে ধুলোবালির জন্য অনেক সময় অ্যাজমা সমস্যা হয়, কাশির সমস্যা হয়। খুব বিশ্রী গন্ধ, এই গন্ধ সহ্য করার মতন না। নাকে হাত দিয়া তারপরে যাওয়া লাগে, দ্রুত যাওয়া লাগে, দ্রুত আসা লাগে, মানে দাঁড়ায় থাকার মতন না। প্রচুর ময়লা নোংরা হয়ে আছে রাস্তাটা। এর জন্য মানে ময়লা টলা বিভিন্ন ক্রিয়া কখন ফেলা এটা কেউ নেয় না। এটা প্রশাসনের দিক দিয়েও কেউ কেয়ার নেয় না, বা সামাজিকভাবে যে কেউ কেয়ার নিব এই ধরনের কেউ কেয়ার নেয় না। আসতেছি যাইতেছি, রাস্তার কি অবস্থা, এগুলো তো আপনাদের মানে পদক্ষেপ নেওয়া দরকার, নাহলে কিভাবে। হ্যাঁ, বাচ্চারা ভোগান্তিতে পড়ে, এই দুর্গন্ধের জন্য এখানে যাওয়াই যায় না। রাস্তাটা যদি পরিষ্কার করে, মানুষ এখান দিয়ে চলাচল করে খুব বেশি শান্তি পাবে এবং তাদের যে স্বাস্থ্য ঝুঁকিটা এটা থেকে অন্তত পক্ষে বেঁচে থাকতে পারবে। ময়লা উপর থেকে ফেলাই দিলে আমাদের গাড়িতেও পড়ে এবং জনগণ যেগুলো হাঁটে যায় তাদের গায়েও পড়ে। এখানে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে এই ময়লার কারণে। উন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার ভারসাম্য নিশ্চিত না হলে ভবিষ্যতে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন পরিবেশ সংশ্লিষ্টরা। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে অনেক ওয়েস্ট ওয়াটার ডিসচার্জ হয় বা সলিড ওয়েস্ট ডিসচার্জ হয়, সেগুলোকে আমরা এখন ওয়েস্টকে রিসাইকেলে কনভার্ট করার চিন্তা করা উচিত এবং ওয়েস্টকে আমাদের সার্কুলার ইকোনমিতে সেটাকে টার্ন করতে হলে ওয়েস্ট অ্যাজ এ রিসোর্স উই শুড থিঙ্ক, এবং সেই ওয়েস্টটাকে আমরা সলিড ওয়েস্টকে বিশেষ করে আমরা কম্পোস্টিংয়ে ব্যবহার করতে পারি, আরবান গার্ডেনিংয়ে ব্যবহার করতে পারি। তাছাড়া যে ওয়েস্ট ওয়াটার ডিসচার্জ হয় সেই ওয়েস্ট ওয়াটারকে অবশ্যই উইদাউট এনি ট্রিটমেন্ট দিস ওয়েস্ট ওয়াটার শুড নট বি ডিসচার্জড। যদি ডিসচার্জ করা হয় তখন সেটা কিন্তু ক্যানেলের মাধ্যমে সেটা আস্তে আস্তে রিভারে যায় এবং রিভার পলিউশন ঘটায়। আশুলিয়ার শিল্প কারখানাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দেশের অর্থনীতিতে, কিন্তু শিল্পের অগ্রযাত্রার সঙ্গে পরিবেশ সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে সমানভাবে, নয়তো এই উন্নয়নের গল্পই হয়ে উঠতে পারে বিষাদের কারণ, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। চ্যানেল এস নিউজ ডেস্ক।
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন সাভারের আমিন বাজারের আহমদ বাবু। ৩৭ বছর বয়সী এই প্রবাসী কসমেটিক পণ্যের ব্যবসার কাজে ভারতে গিয়েছিলেন। হোটেলের ৩য় তলায় থাকা অবস্থায় আগুনে পুড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫ জন বাংলাদেশি। বাবুর মৃত্যুতে শোকাহত পরিবার। স্বামীকে হারিয়ে ভেঙে পড়েছেন স্ত্রী, সন্তান হারানোর শোকে কাতর মা। ৮ বছরের মেয়ে ও ৫ বছরের ছেলেকে নিয়ে স্বজনরা এখন মরদেহ দেশে ফেরার অপেক্ষায়। দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ ফেরানোর দাবি জানিয়েছেন তারা। প্রশাসনও জানিয়েছে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্ডিয়া গেছে মালানবার যায়, আগুন লাগছে রুমে। আমরা তো কিছুই জানি না, সঠিক খবর অন্তর পাই না। আগুন লাগছে। ইন্ডিয়া গেছে? ও কবে গেছে? কালকে। ও আসবে কবে? আমি জানি না। কয়দিন পর আসে? ওই যে একদিন থাকে। একদিন থেকে চলে আসে। তোমার জন্য কি আনে? আমার জন্য এক বস কালকে যে কিটকেট আনছিল আর পিঙ্গেল চিপস আনছিল। যতদূর সম্ভব আমার জামাইরে দেশে ফিরাই দিতে। তার দুটো বাচ্চা আছে, আর আমার এখানে বলার আর কিছু নাই। যত সম্ভব তাড়াতাড়ি পাঠাই দিতে। আমাকে ছেলের, আমাকে সরকার আমাকে ছেলেটা আমাকে দিয়ে দেখ, আর কি যেমন। দর্শক, সাভার থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী রাজিক মাহমুদ। ধন্যবাদ দীপা। আমি এখন রয়েছি সাভারের আমিন বাজার বেগুনবাড়ি এলাকায় আহমেদ বাবুর বাসায়। আপনি জানেন, গত 2 দিন আগে কলকাতার একটি হোটেলে আগুনে 9 জন নিহত হয়। সেখানে কিন্তু 5 জন বাংলাদেশি শনাক্ত হয়েছিল। সে 5 জনের একজনই কিন্তু আহমেদ বাবু। আমি কিন্তু তার বাসায় রয়েছি। আপনাকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, এখানে এই বাসায় গতকালকে থেকেই খবর পাওয়ার পর থেকেই কিন্তু এখানে শোকের ছায়া নেমে আসে। পুরো এলাকার মানুষ কিন্তু মানে শোক প্রকাশ করছে। আমরা পরিবারের সাথে কথা বলেছি। তার ওয়াইফ কিন্তু শোকে কাতর, কথা বলতে পারছেন না। ঠিক তার আম্মাও কিন্তু একই অবস্থায় রয়েছেন। তার কিন্তু একটু পর পর সেন্সলেস হয়ে যাচ্ছেন। সে একটা কথাই বলছেন, কবে ফিরবে বাবু, কবে দেখবো তার লাশ। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, আমাদেরকে তারা জানিয়েছেন এটা একটা আসলে আইনি প্রক্রিয়া। সেই প্রক্রিয়া শেষ হলেই যথাযথ যত দ্রুত সম্ভব কিন্তু এই লাশ কিন্তু সাভারে ফিরিয়ে আনা হবে। আমরা যদি তার মাকে একটু জিজ্ঞাসা করি, আমার সন্তানটা ফিরে দাও বাবা গো, বাবা আমি কিছু চাই না, আমার সন্তানটা তুমি বাংলাদেশে পাঠা দাও আল্লাহ, আমি কিছু চাই না আল্লাহ। আমরা সরকারের কাছে আবেদন করি, সরকারের কাছে আবেদন করলাম। তো দীপা শুনছিলেন তার মা হাজারি, তিনি কিন্তু বারবারই বলছিলেন তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার কথা। তিনি আমাদের কাছে আমাদের মাধ্যমে দাবি জানিয়েছেন সরকারের কাছে, যেন খুব দ্রুত এই বাবুর লাশ যেন বাংলাদেশে ফিরে আসে। এই লাশের অপেক্ষায় কিন্তু রয়েছে তার পরিবার এবং তার স্বজনরা। এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ। দীপা। রাজীব, ধন্যবাদ আপনাকে। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ৩,৮৪৯ টাকা বাড়িয়ে ভ্যাট সহ 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,40,628 টাকা। আজ নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দরে 21 ক্যারেটের ভরি 2,29,781, 18 ক্যারেট 1,97,355 এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম 1,61,196 টাকা। চলতি বছরে এ নিয়ে 105 বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ার পর এবার সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। আগামী 22 আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার অ্যারেনার শুরু হবে 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্টে 9 উইকেট জয়ে 1-0 ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ জয় বা ড্র করলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে। অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমতায় ফেরার লক্ষ্যে অস্ট্রেলিয়ার ম্যাকাইয়ে এবারই প্রথম টেস্ট অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম শ্রেণীর ম্যাচের পরিসংখ্যানে পেসারদের জন্য সহায়ক উইকেটটিতে বাংলাদেশের পেস আক্রমণ ও ব্যাটিং হতে পারে বড় শক্তি। ম্যাচের প্রথম দিনের সব টিকিট বিক্রি হওয়ায় দর্শকদের আগ্রহ তুঙ্গে। চ্যানেলস দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ। ভোট যুদ্ধে মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ। কাল সন্ধ্যায় বঙ্গভবনে শপথ। এলএনজি মজুত কমে আসায় আরও কমল গ্যাস সরবরাহ। রাজধানী সহ বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং, অনেক ফিলিং স্টেশন বন্ধ। কমছে না হাম ডেঙ্গুর ভয়াবহতা। এখন পর্যন্ত হামে ৯২২ শিশুর মৃত্যু। সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। শিল্পাঞ্চলের ব্যস্ত সড়কে ধুলোর দাপট, কালো ধোঁয়ায় ভারী বাতাস, শিল্প বর্জ্যে বাড়ছে দূষণ, হুমকিতে জনস্বাস্থ্য। এবং বাংলাদেশ অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ। ম্যাকাইয়ে উত্তেজনা তুঙ্গে, টাইগারদের সামনে সিরিজ জয়ের হাতছানি। এই ছিল চ্যানেলস দেশের কথায়। দর্শক, চ্যানেলসের সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channels news এবং facebook.com/channels news এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।